ওষুধ। নীল, তুই কি জানিস আজকের অকশনে কি কি নিলাম হবে? মানে তুই কি লিস্টটা চেক করেছিস? কুনাল নিজের এক পায়ের উপর আরেক পা তুলে কমফোর্টেবল হয়ে কথাগুলো বলল। না, কেন? বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো নীল। আমি শুনেছি আজকের অকশনে একটা ওষুধ নিলাম হবে। কে জানে কি এমন স্পেশাল আছে একটা ওষুধের মধ্যে। কথাটা বলতে বলতে কুনালের চোখে উত্তেজনা দেখা দিল। কি বলছিস কি ভাই, তুই কি ওটা কিনবি? ওষুধের কথা শুনেই ইন্টারেস্ট বেড়ে গেল নীলের। সেই সময় শালিনী নীলের পাশে এসে দাঁড়ালো আর একটা খালি সিটের দিকে দেখিয়ে বলল, এই সিটটাতে তো কেউ বসেনি, তাই না? না, আপাতত কেউ বসছে না। তুমি পুরো জায়গাটাকেই নিজের ঘর বলে মনে করো, আর যেখানে ইচ্ছা সেখানে বসে পড়ো। একটু মজা করে বলল নীল। এমনিতেও এইসব অকশনে কোনো রেস্ট্রিকশন থাকে না, যে যেখানে জায়গা পায় সে সেখানেই বসে পড়ে। কথাটা বলতে বলতে শালিনী নীলের ঠিক পাশের সিটটায় বসে পড়ল। নীল কিছু বলার আগেই হঠাৎ অদিতি শালিনীকে বলল, শালিনী, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে মিত্র পরিবারের জন্য সবার প্রথম রতেই জায়গা রিজার্ভ করা আছে, তাই না? কথাটা কানে যেতেই কুনালের মুখের হাসি চওড়া হয়ে উঠল। সে প্রথমে নীলের দিকে আর তারপরে শালিনীর দিকে তাকিয়ে ফিকফিক করে হাসতে থাকল। নীল ব্যাপারটা বুঝতে পেরে টেবিলের নিচ থেকেই কুনালের পায়ে হালকা করে খোঁচা দিল। আসলে প্রথম রোতে বসলে খুব বোরিং লাগে, কোনোভাবে ম্যানেজ দেওয়ার চেষ্টা করল শালিনী। কথাটা বলতে বলতে ওর গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠল। ঠিক ঠিক, আর সব থেকে পেছনের রোতে বসলে সব থেকে বেশি মজা পাওয়া যায়, সবকিছু একদম পরিষ্কার দেখা যায়। শালিনীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে কথাগুলো বলল কুনাল। এই কথা শুনে শালিনীর গাল দুটো যেন আরো লাল হয়ে গেল। আসলে সে তো শুধুই নীলের পাশে বসতে চাইছিল, আর হয়তো সেটা কুনাল এবং অদিতি দুজনেই বুঝতে পারল। ক্যাম্পিং ট্রিপ থেকে ফিরে আসার পর কতদিন কেটে গিয়েছিল, তার উপর নীলের তো চোটও লেগেছিল। নীলকে নিয়ে খুব চিন্তা করছিল শালিনী। নীলকে সে কতগুলো মেসেজ করেছে এই কদিনে, কিন্তু নীল একটা মেসেজেরও উত্তর দেয়নি। নীলের কি একবারের জন্য ওর কথা মনে পড়ে না? এদিকে নীলের কথা ভেবে ভেবে আমার তো পাগল পাগল দশা। অবুঝ একটা। শালিনীর মাথায় এই কথাগুলো আসতেই সে নীলের দিকে অভিমান মাখানো চোখে তাকিয়ে রইল। তুমি আমাকে এইভাবে কেন দেখছো? আমি কিন্তু কিছু করিনি। খুবই পাজল হয়ে পড়ল নীল। নীলের মুখে এই কথা শুনে কুনাল আর অদিতি জোরে জোরে হাসতে থাকল। ঠিক সেই সময় বিক্রম সেখানে এসে উপস্থিত হলো। সে আসলে শালিনীকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছিল। শালিনী, তুমি পেছনে এসে বসে আছো কেন? ফ্রন্ট রোতে গিয়ে বসি চলো, ওটা ভিভিআইপিদের জন্য। কথাগুলো বলতে বলতে নীলের দিকে কড়া চোখে তাকালো বিক্রম। আচ্ছা, তোমার কি বলো তো? আমার যেখানে খুশি আমি সেখানে বসবো, তুমি বারবার আমার পিছনে কেন আসছো? ক্রমাগত এই ভালোবাসার অত্যাচারে অধৈর্য হয়ে উঠল শালিনী। শালিনীকে দেখে বিক্রম বুঝতে পেরেছিল যে এভাবে সে শালিনীর মনের দরজা খুলতে পারবে না। যদি শালিনীর মন জিততে হয় তাহলে তাকে সবকিছু কম্প্রোমাইজ করতে হবে। বিক্রম কথা না বাড়িয়ে শালিনীর ঠিক পাশের সিটটায় বসে পড়ল। নীল, কুনাল এদের তো মাথায় হাত। এরপরেই নিলাম শুরু হলো। পাল পরিবার এই অনুষ্ঠানটাকে একেবারেই বোরিং করে তুলতে চায়নি, তাই নিলাম শুরু হতেই 4টে ড্রিম লাভার নেকলেস সবার সামনে এনে রাখা হলো। 4টে নেকলেস দেখে ওখানে উপস্থিত কিছু কিছু মহিলা তো আনন্দে চেঁচিয়ে উঠল। শালিনীও উত্তেজনায় নিজের শাড়ির আঁচল খামচে ধরল। আসলে ড্রিম লাভার নেকলেস কেনার ইচ্ছা ওর মধ্যে অনেক দিন থেকেই ছিল। যখন যোগেশ আজ এসে ওকে বলল যে নিলামে ড্রিম লাভার নেকলেসও থাকবে, তারপরেই শালিনী আসতে রাজি হয়েছিল। না হলে তো এতদিন ধরে শালিনী নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। 4টে ড্রিম লাভার নেকলেস, স্টার্টিং প্রাইস 1 কোটি টাকা। অকশন ইনচার্জ মাইকে অ্যানাউন্স করল। যেসব মহিলারা ড্রিম লাভার নেকলেস দেখে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল, তাদের অনেকেই ভীষণ হতাশ হয়ে পড়ল। ওদের মনে এই হারটার জন্য ভালোবাসা তো ছিল, কিন্তু তার দাম শুনে সবার মাথা ঘুরে গেল। 5 কোটি। শালিনীর মন বুঝে প্রথম দামটা হাঁকল বিক্রম। দাম বলার পরেই বিক্রম শালিনীর দিকে তাকিয়ে বলল, শালিনী, তুমি একদম চিন্তা করো না, আমি এই নেকলেস তোমার জন্য কিনেই ছাড়ব। শালিনী বিক্রমকে নিজের উত্তর দেবার আগেই এক এক করে বিডার্সরা উঠে দাঁড়িয়ে ড্রিম লাভার নেকলেসের জন্য দাম হাঁকাচ্ছিল, আর ইতিমধ্যেই সেই দাম 10 কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। দর হাঁকানোতে বেশি এগিয়েছিল মহিলারাই। সামনের রোতে বসে থাকা মহিলাদের দেখে বিক্রম মনে মনে ভাবল, এই পাগল মহিলাদের নিয়ে কিছু করার নেই।
একটা নেকলেসের জন্য একেবারে সর্বস্ব বাজি লাগিয়ে দিচ্ছে। তখনই সামনের দিক থেকে একজন মহিলা উঠে দাঁড়িয়ে বলল, 15 কোটি। দাম শুনে সব লোক শকড হয়ে গেল। এই গলার হারের দাম মার্কেট প্রাইসের থেকে 3 গুণ বেশি বেড়ে গিয়েছিল, কারণ এই হারটা পুরো দুনিয়ায় মাত্র 10টা রয়েছে। একটা তো নীলদের গোডাউনে তৈরি হয়েছিল, যেটা আগেই নীলাদ্রিতাকে দিয়ে দিয়েছিল, আর বাকি আছে 9টা। এগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে। আজ তার মধ্যে থেকে 4টে নিলাম হচ্ছে। এই সব দেখে বিক্রম ভেতরে ভেতরে নিজেকেই নিজে দোষ দিচ্ছিল। এমনটা নয় যে সেনগুপ্ত পরিবারের কাছে টাকা নেই, তারা ধনী পরিবার, খুবই বড় লোক, কিন্তু চোখ বুজে খরচা করার মতো মানসিকতা তাদের নয়। ওদের হিসেবে নিলাম থেকে যে জিনিস কেনা হবে তা যেন ওয়ার্থ ইট হয়। কিন্তু এখন যেহেতু বিক্রম শালিনীকে কথা দিয়ে দিয়েছিল যে ওই নেকলেস কিনেই সে থামবে, তাই যদি সে আর বিড না করে তাহলে তার ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই বিক্রম উঠে দাঁড়িয়ে একটা দাম বলতে যাবে, তখনই হঠাৎ শালিনী বলল, ছাড়ো, বাদ দাও, আমার আর এটা চাই না, এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু আসল কথা হলো, শালিনীর ড্রিম লাভার নেকলেসটা বিক্রমের থেকে নয়, নীলের থেকে চাই। এখন যদি নীল বিড করতো তাহলে শালিনী ওকে আটকাতো না, কিন্তু শালিনী জানে নীলের কাছে এত টাকা কোথায়। তবে নীল যদি তাকে নকল ড্রিম লাভার নেকলেসও এনে দেয়, তাহলে সেটাও শালিনীর কাছে কোনো বহুমূল্য হারের থেকে কম নয়। ঠিক আছে, তুমি যখন বলছো এটা ওয়ার্থ ইট না, তাহলে আমি এটা কিনছি না, খুব গর্বের সঙ্গে বিক্রম বলল। কিন্তু ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এই কথাটা শুনেই নীলের খুব হাসি পেল। ও ভেবেছিল বিক্রমের পার্সোনালিটি খুবই ইমপ্রেসিভ হবে, কিন্তু এখনো পর্যন্ত বিক্রম নীলের নজরে নিজেকে একজন অ্যারোগেন্ট মানুষ ছাড়া আর কিছুই প্রমাণ করতে পারেনি, যার গলাবাজি করা ছাড়া আর কিছুই করার ক্ষমতা নেই। এই ঘর জামাই, তুই কেন হাসছিস? যদি তোর ক্ষমতা থাকে তো বের কর 20 কোটি টাকা, আর এই নেকলেসটা শালিনীকে গিফট করে দেখা। রেগে গিয়ে নীলকে তুই তোকারি করতে লাগলো বিক্রম। বিক্রমের ব্যবহার দেখে শালিনীর আবার মাথাটা গরম হয়ে গেল। যেভাবে বিক্রম নীলের সঙ্গে কথা বলল, যেভাবে তাকে অপমান করার চেষ্টা করলো, তাতে শালিনীর ওকে ঠাটিয়ে একটা চড় মারতে ইচ্ছে করছিল। একথা সত্যি যে নীল সেন পরিবারের ঘর জামাই, আর ওকে সবাই ইউজলেস আর নিষ্কর্মা বলে ডাকে। কিন্তু নীলের আসল ট্যালেন্ট শুধুমাত্র শালিনী জানত। সে জানে যে বিপদের সময় নীল নিজের কাছের মানুষের হাত কখনো ছেড়ে যায় না। একজন পুরুষের কাছে মেয়েরা এর থেকে বেশি আর কি চায়? বিক্রম, যদি তোমার কাছে বলার মতো কিছু না থাকে তাহলে প্লিজ শান্ত হয়ে নিজের জায়গায় বসো, আর যদি তুমি এখানে বসতে না চাও তাহলে যেতে পারো। শালিনী খুব বিরক্ত হয়েই বলল। যেই মাত্র শালিনী বিক্রমকে এই কথাগুলো বলল, অমনি বিক্রমের সমস্ত রাগ হঠাৎ হাওয়া হয়ে গেল। শালিনী, তুমি প্লিজ রাগ করো না, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? এদিকে ড্রিম লাভার নেকলেসের দাম 25 কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। তাড়াতাড়ি নীল নন্দিতাকে একটা মেসেজ করল। 25 কোটি টাকার উপরে কেউ আর বিড করছিল না, তাই নিলামের ইনচার্জ পার্সন 25 কোটিকেই ফাইনাল দাম বলে ঘোষণা করবে বলে ভাবছিল। তখনই হঠাৎ নন্দিতা উঠে দাঁড়িয়ে বলল, 30 কোটি। নন্দিতার মুখ থেকে 30 কোটি কথাটা বের হওয়ার সাথে সাথেই ওখানে উপস্থিত সবাই হাঁ হয়ে গেল। কি, একটা নেকলেসের দাম 30 কোটি টাকা? এই রায়চৌধুরী গ্রুপ পুরো পাগল হয়ে গেছে, এটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। হতবাক হয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকলো বিক্রম। আসলে টাকা তো সব বড় বড় ব্যবসায়ীদের থাকে, কিন্তু সেটাকে খরচ করার মতো মৌনার কজনের কাছে থাকে? উল্টে অন্যকে খরচ করতে দেখলে তাদের নিন্দে করে। আঙ্গুর ফলটকের মতো অবস্থা। যদিও সবাই জানে যে নন্দিতার পেছনে রায়চৌধুরী গ্রুপের হাত আছে, আর সবাই এটাও জানে যে নন্দিতার বসের সঙ্গে কুশল বরাট আর পৃথা মল্লিকের মতো লোকেদের খুবই ভালো সম্পর্ক। তাই নন্দিতাকে কটাক্ষ করে কেউই নিজের বিপদ ডেকে আনতে প্রস্তুত ছিল না। কিন্তু সবাই নন্দিতার বলা দাম শুনে হকচকিয়ে গিয়েছিল বটে। তখনই নন্দিতাকে আরো একটা মেসেজ করল নীল। এই মেসেজটা পড়ার পর নন্দিতার মুখেও আর কোনো কথা সরছিল না। সবার প্রথমে সে একবার নীলের দিকে তাকালো। ঘামে ভিজে গিয়েছিল নন্দিতা, ভয় ওর বুক কাঁপছিল। তারপর কাঁপা গলায় সে ধীরে ধীরে বলল, আমি 4টে নেকলেসই কিনতে চাই। রায়চৌধুরী গ্রুপ 120 কোটি টাকা দিয়ে সবকটা নেকলেস কিনে নেবে। এইবার পুরো হলে যেন পাহাড়ের নৈশব্দ ছেয়ে গেল। 120 কোটি টাকা, 4টে ড্রিম লাভার নেকলেস!
রায়চৌধুরী গ্রুপ কি নিজেরা গলার হার বানানো ছেড়ে দিল নাকি? ওদের তো নিজেদেরই শোরুম রয়েছে। অন্য দেশের বানানো হার নিয়ে তারা কি নিজের বলে চালাবে? যদি না হয় তাহলে এমন পাগলামির কি অর্থ? অকশনের ইনচার্জ টেবিলে হাতুড়ি ঠুকে উত্তেজিত হয়ে বলল, কনগ্রাচুলেশনস নন্দিতা, আপনি পুরো 120 কোটি টাকায় 4টি ড্রিম লাভার নেকলেসই কিনে নিয়েছেন। এখন থেকে এগুলো সব আপনার। অকশনে উপস্থিত সমস্ত লোক প্রচন্ড উৎসাহিত হয়ে উঠেছিল আর অ্যানাউন্সমেন্টের পর হাততালিও দিচ্ছিল। কিন্তু শালিনী একটু বেশি হতাশ হয়ে বসে রইল। শালিনীর সবসময় একটা ড্রিম লাভার নেকলেস কেনার ইচ্ছা ছিল, কিন্তু এবারে প্রথম থেকেই এই হারের দাম এত বেশি রাখা হয়েছিল, আর তার সাথে ইকোনমি ব্রেকডাউনের জন্য মিত্র পরিবারের অল্প স্বল্প ক্ষতি তো হয়েই ছিল। তাই এই সময় ওদের জন্য খুব বেশি দাম হাঁকানো সম্ভব ছিল না। তাই শালিনীর মনে হলো যে এই ড্রিম লাভার নেকলেস ওর অধরাই থেকে যাবে, কারণ আজকের পর এই নেকলেস পুরো পৃথিবীতে আর মাত্র 5টা বাকি রইল। ঠিক এই সময় কয়েকজন লোক স্টেজের উপরে এলো আর সবার সামনে একটা লাল কাপড়ে ঢাকা বোতল রেখে দিয়ে গেল। অদ্ভুত বোতলটা সবার সামনে রিপ্রেজেন্ট করতে করতে অকশনের ইনচার্জ বলল, অ্যাটেনশন গেস্টস, এই অকশনের আসল ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। এখন সেটাই আমি আপনাদের সামনে পরিবেশন করছি। আমি শিওর যে এই জিনিসটা আপনাদের সবার খুব পছন্দ হবে। এটা এতই কাজের জিনিস যে এটা একবার খেলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো ধৈর্য ধরে বসুন। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাওয়ার অ্যান্ড মেন্টাল পিল, অর্থাৎ শক্তি এবং বুদ্ধির ঔষধ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই লোকটা বোতলের উপর থেকে লাল কাপড়টা সরিয়ে দিল। কথাটা শুনেই সবাই খানিক অবাক হয়ে গেল। অকশনে ওষুধ বিক্রি, এ তো প্রথম শুনল সবাই। তবে কুনাল বেশ উত্তেজিত হয়ে পড়ল। ড্রিম লাভার নেকলেসের অকশনের সময় সে একদম শান্ত হয়ে বসেছিল, কিন্তু হঠাৎই তার মুখে হাসিটা ফিরে এলো। অকশনের ইনচার্জ এই ওষুধের গুণাবলী বলতে লাগলো। সে সবাইকে জানালো যে একটা ওষুধ খেলেই শরীর এবং মাথা দুটোরই শক্তি বাড়বে। যদিও কুনালের মধ্যে শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু বুদ্ধি ওর একটু কমই ছিল। তাই তো সে লাহা পরিবারের ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছিল। তাই কুনাল এই ওষুধটা কিনতে চাইছিল। শক্তি আর বুদ্ধির ওষুধ দুটো একসঙ্গে? খুবই অবাক হয়ে নীল ওই বোতলটার দিকে তাকিয়ে রইল। নীলের যতদূর মনে পড়ছে, সে শক্তির ওষুধ আলাদা খেয়েছিল, যেটা ওকে কুশল এনে দিয়েছিল, আর তারপরে সে কল্লোল চ্যাটার্জি থেকে নিয়ে বুদ্ধির ওষুধটা খেয়েছিল। এখন দুটোর শক্তি একটা ওষুধে পাওয়া যাচ্ছে। তাহলে কি কলকাতা শহরে এমন কোনো মানুষ আছে যে নীলের মতো ওষুধ বানাতে জানে? নীলের মনে সন্দেহ জন্মালো। কে বানিয়েছিল এই ওষুধ? এই ওষুধের পেছনে আসল রহস্যটা কি? সত্যি কি ওষুধগুলো আসল? একটা ওষুধে কি সত্যিই দুরকম কাজ হতে পারে? নীল কি এই ওষুধটা কিনে নেবে? তারপর কি করবে সে? এটা খেয়ে কোনো রকম সাইড এফেক্ট হবে না তো নীলের? নাকি সবকিছু ঠিক হয়ে যাবে? কি আছে এই রহস্যময় ওষুধে?